ইন্টারমিডিয়েট সময় এবার ইন্টার থার্ড ইয়ার হয়ে গেছে, পরীক্ষা দিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ক্লাসের দ্বিতীয় সেশনে আমরা এসেছি। ডিজিটাল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে পাঠদান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ব্রিটিশ শিক্ষার্থীদের জন্য কোর্স নাম ব্রিটিশ ভারতের রাজনৈতিক এবং সাংবিধানিক উন্নয়ন। এ বিষয়ে আজকের সংবিধান উন্নয়নের বিষয়ে আমরা অনলাইন ক্লাসে তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। আমাদের বর্তমান করোনা মহামারীতে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনার মধ্য দিয়ে চলে যাচ্ছে ক্লাসের মূল পর্বে। আজকের ক্লাসের বিষয় অথবা আলোচ্য বিষয় সিপাহী বিদ্রোহ, কারণ, সিপাহী বিদ্রোহের পটভূমি, এটার উপরে আমরা আলোকপাত করার চেষ্টা করব। সিপাহী বিদ্রোহ 1857 সালের ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। এই বিদ্রোহ ছিল ব্রিটিশ উপনিবেশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম ঐক্যবদ্ধ প্রতিবাদ। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ, 1857 সালের গণবিদ্রোহ নামেও খ্যাত। কিন্তু এই বিদ্রোহকে ইংরেজ সরকার সিপাহী বিদ্রোহ বলেই আখ্যায়িত করে থাকেন। বিদ্রোহ শুরু হয় 10 মে 1857 মিরাট শহরে ভারতের। ক্রমশ বিদ্রোহ সমগ্র উত্তর মধ্য ভারতে, বর্তমান উত্তরপ্রদেশ, বিহার, উত্তর মধ্যপ্রদেশ ও দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। বিদ্রোহের সূচনা হয়েছিল মঙ্গল পাণ্ডে নামে এক সৈনিকের উদ্যোগে। 1858 সালের 20 জুন ভারতের গোয়ালিয়রে বিদ্রোহের পরাজয়ের পর এই বিদ্রোহ দমন হয়। এই বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তী 100 বছর ভারতকে গ্রাস করেছিল এবং ভারতের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় সকল অবস্থার উপরে ব্যাপক প্রভাব সৃষ্টি করে। যেহেতু জনসমর্থনের ভারতের সিপাহীরা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, তাই অনেকে এটাকে সিপাহী বিদ্রোহ বলে থাকেন, যেটা সরকার এই বলাটাও সরকারি ভাষ্য অনুযায়ী। সিপাহী বিদ্রোহ একদিনে জন্ম নেয়নি, বরং এই যুদ্ধের পেছনে আছে অনেক বঞ্চনা, অনেক শোষণ, নির্যাতনের ইতিহাস। ফরাসি 1857 সালের উত্তর এবং মধ্যপ্রদেশে যে বিরাট বিদ্রোহ হয়, তা সমস্ত ব্রিটিশ শাসন ব্যবস্থাকে
একটি বড় বিরাট সমস্যা বলা যাবে না, একটা ঝড় তুলে দিয়েছিল ব্রিটিশদের। কোম্পানির সেনাবাহিনীর মধ্যে এই বিদ্রোহ শুরু হয়ে এবং ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এটা চলে। তো এটা বহুমাত্রিক একটি কারণ ছিল। যুবরাজ মির্জা ফিরোজ শাহের ঘোষণা হতে ব্রিটিশ, আমরা একটু মঙ্গল পাণ্ডের একটু ছবিটা দেখে নিই একটু পূর্বে। ইনি হচ্ছে মঙ্গল পাণ্ডে, যার হাত ধরে এই সিপাহী বিদ্রোহ সূচনা হয়েছিল। একটু বলে রাখি, এই মঙ্গল পাণ্ডে নামে কিন্তু ভারতের হিন্দি একটা সিনেমা হয়েছিল। সেই সিনেমা কিন্তু হয়েছিল এই সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে, এবং ভারতে এটা ব্যাপক জনপ্রিয় হয় এই সিনেমাটি। তো আমরা সিপাহী যুদ্ধের পটভূমিতে গিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো যে যুবরাজ মির্জা ফিরোজ আহমেদ ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের অভিযোগের একটা ধারা লক্ষ্য করা যায়। এই ঘোষণার অভিযোগ করা হয় যে ইংরেজদের অভিপ্রায়ে পূর্বতন রাজা এবং ওমরাদের বংশ ধ্বংস করা। প্রেক্ষাপট আর কি, ইংরেজরা ভারতের সমস্ত ধর্মের গ্রন্থসমূহ ধ্বংস করছে, তারা দেশীয় রাজন্যবর্গের ভূমির অধিকার অস্বীকার করছে, ভারতের নারীর বিয়ের মাধ্যমে ইংরেজরা ভারতে স্বতন্ত্র একটি জাতি সৃষ্টি করে চলছে। আমরা এই প্রসঙ্গে একটু বলে রাখি যে ভারতে ইংরেজরা আসার পরে কিন্তু বিবাহ করা শুরু করেছিল। আমরা যদি ডাম্পটিলের একটা বই আছে দ্য হোয়াইট স্মগল, সেখানে আমরা দেখেছি ইংরেজরা একটা সময় যখন এদেশে বিবাহ শুরু করলো, তখন ইংরেজ শাসকরা এদেশে নারীদের বিয়ে করার বিষয়ে একটি আইন তৈরি করলো যে কেউ বিয়ে করতে পারবে না, এবং যারা বিয়ে করেছিল তাদের মাধ্যমে এক ধরনের যে জাতি তৈরি হয়েছিল, স্বতন্ত্র জাতি, তাকে আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলে থাকি। অ্যাংলো ইন্ডিয়ান বলা হয়ে থাকে, যারা এখনো ভারতে আছে। এরা দেশীয় সিপাহীদের তারা বিশেষ আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেয় না, কারণ কি যে বিভিন্ন ধরনের অস্ত্র থাকে, কিন্তু দেশীয় যারা সিপাহী ছিল, ভারত উপমহাদেশে যারা সিপাহী, তাদের কিন্তু বিভিন্ন সব অস্ত্রের প্রশিক্ষণ দেয়নি। এমনকি তারা দেশীয় সিপাহীদের নিকট অস্ত্র হস্তান্তরে অনুচ্চুক, তাদের দিত না, তাদের বিশ্বাস করতো না, যে কারণে সবসময় অস্ত্র দিতে দেখা যাচ্ছে যে অস্ত্রের বিকল্প তারা লাঠি বা অন্য কিছু দিত। সাথে একত্রে খাওয়া দাওয়া না করলে তারা দেশীয়দের চাকরি দেবে না, কারণ কি ভারতের সৈন্যদের বিভিন্ন ধর্মীয় বাধা বিধানের কারণেও তারা ইংরেজের সাথে খাওয়া দাওয়া করতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। ভারতের মসজিদ এবং মন্দিরের বিনাশে তারা সচেষ্ট। বিভিন্ন সময় মসজিদ মন্দিরের বিষয়ে তাদের নেতিবাচক ভূমিকাটাও এদেশের মানুষকে অসন্তুষ্ট করেছিল। ইংরেজরা মৌলবী এবং ব্রাহ্মণদের ধর্মপ্রচারে বাধা দিচ্ছে, অর্থাৎ তাদের মিশনারি ধর্মপ্রচার, কিন্তু এদেশের মৌলবী এবং ব্রাহ্মণরা ধর্মপ্রচার করতে পারছে না। ভারতীয়দের ব্রিটিশ আইনে বিচার করা হচ্ছে, কারণ ভারতের এদেশের সংস্থা হলে এদেশের আইন তৈরি করতে হবে, এই ধরনের একটা কথা ছিল। কিন্তু সমস্ত আইনে ব্রিটিশ আইন ছিল। খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরকরণের তৎপরতা অব্যাহত, কারণ এদেশের ইংরেজ শাসনের সাথে সাথে, অর্থাৎ কোম্পানি শাসনের পরপরই কিন্তু এদেশে মিশনারিরা আসে। তারা বিভিন্ন সময় দরিদ্র জনগোষ্ঠী যারা ছিল তাদের বিভিন্ন ধর্মের বিশেষ করে হিন্দু দরিদ্র জনগোষ্ঠীকে তারা ধর্মান্তর করেছিল। এবং আমরা এখনো সেটা লক্ষ্য করি যে বাংলাদেশে যদি তোমরা লক্ষ্য করো, দেখবে যে বিভিন্ন জায়গায় এদের মিশনারি আছে। এই মিশনারিদের মূল কাজ হচ্ছে ধর্ম প্রচার করা, খ্রিস্টান ধর্ম প্রচার করা। ভারতীয় চিকিৎসা পদ্ধতির প্রতি ইংরেজদের অবজ্ঞা, কারণ ভারতীয় উপমহাদেশে যে চিকিৎসা পদ্ধতি হচ্ছে সেটা হলো আয়ুর্বেদিক চিকিৎসা। এখন আমরা হয়তো আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে অনেক কথা বলি, সেই আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে তাদের এক ধরনের অবজ্ঞা নিষেধ করা হতো, এবং ভারতীয় হিন্দু মুসলমানদের ধর্মান্তরকরণে কোম্পানির অনুমতি দান। তারা হিন্দু এবং মুসলমানদেরকে জোর করে অর্থের লোভে ধর্মান্তরকরণ করতো, এটা কোম্পানি অনুমতি দিয়েছিল। এই ধরনের অভিযোগগুলোর প্রকৃতি হতে সহজেই আসলে আমরা বলতে পারছি যে যুবরাজ মির্জা স্থায়ীভাবে
সামাজিক এবং ধর্মীয় অসন্তোষের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রায় সমসাময়িক লেখক মন্টাগোমারি মার্টিন সিপাহির বিরুদ্ধে তিনি কিছু, তারা সেই সময়কে একজন বিখ্যাত মন্টেগোমারি, তিনিও কিন্তু কিছু কিছু কথা উল্লেখ করেছেন এই সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে। তিনি বলছেন যে অত্যাচারী এবং শোষণমূলক ভূমি নীতি, আমরা দেখছি এদেশের ভূমি রাজস্ব কেন্দ্রিক যে নীতি ব্রিটিশ সরকার, সেই চিরস্থায়ী বন্দোবস্ত, পঞ্চশালা নীতি, 10 নীতি, এই নীতিগুলো নিয়ে কিন্তু আসলে শোষণ নির্যাতনের মাধ্যমে ভূমি নীতি করা হয়েছিল, যার কারণে দেশে কৃষক রায়ত যাদেরকে বলা হতো, কৃষক শ্রেণী কিন্তু বঞ্চিত হলো, শোষণ জমি থেকে বঞ্চিত হলো, অভাব অভিযোগের মধ্যে তারা নিপতিত হলো। অদক্ষ প্রশাসনের বিচার এবং প্রশাসনটাও এদেশের মানুষের অনুকূলে ছিল না। সরকারি চাকরি হতে ভারতীয়দের বর্জন নীতি, সরকারি চাকরি ভারতীয়রা সেইভাবে তাদেরকে নিতও না এবং ভারতীয়রাও ইচ্ছুক ছিল না। ইংরেজদের ভাষার অজ্ঞতা এবং দেশীয়দের প্রতি হীন এবং অবজ্ঞামূলক মনোভাব। আমরা ভারতের আজকে জাতপাতে যে প্রথা, আজকে যে বর্ণবাদের কথা সারা বিশ্বে প্রচলিত ছিল, সেই বর্ণবাদের কিন্তু শিকার হয়েছিল দেশের মানুষ। কারণ তারা যেহেতু শ্বেত জাতি, সেই শ্বেত জাতি গায়ের রঙের কারণে এদেশের মানুষের যে কালো বা এদেশের মানুষের যে গায়ের রং বিবর্ণ, এরা তামাটে বর্ণের, সেটাকে তারা অবজ্ঞার দৃষ্টিতে দেখতো এবং বলতো কি যে এরা আসলে হীন জাতি, এই জন্য মনোভাব তারা পোষণ করত। শিক্ষা, ধর্মীয় সংস্কার ও মিশনারিদের কার্যকলাপ, মন্টেগোমারি বলছেন যে শিক্ষানীতি, ধর্মের সংস্কার, ধর্ম, মুসলমানরা বা হিন্দুরা ধর্ম প্রচার করতে যেখানে বাধা পেত, মিশনারিরা সেখানে সেই ধর্ম প্রচার কিন্তু নির্বিঘ্নে করত। শিক্ষা, এদেশের মানুষের শিক্ষার সাথে, অর্থাৎ ধর্মীয়, আমাদের উপমহাদেশে আধুনিক শিক্ষার সাথে সাথে কিন্তু মানুষ ধর্মীয় শিক্ষাটাও পছন্দ করে, কিন্তু ইংরেজরা এই ধর্মীয় শিক্ষার প্রতি সেইভাবে নজর দেয়নি এবং ধর্মীয় শিক্ষাকেও তারা কিন্তু অবজ্ঞা করেছে। সেই শিক্ষানীতিটাও কিন্তু এদেশের মানুষের অনুকূলে ছিল না। জাতিভেদ প্রথা, আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে জাতপাত আছে সেই প্রথাটাকে আরো উস্কে দেওয়া হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র স্বাধীনতা ছিল না। ত্রুটিপূর্ণ মুদ্রানীতি, অর্থবিত্তের যে নীতি ছিল সেই নীতিটাও এদেশের মানুষের বোধগম্য ছিল না। আফিমের একচেটিয়া বাণিজ্যিকরণ বা বাণিজ্যে করা, নেশাদ্রব্য, আমরা যদি ব্রিটেনরা যে কাজটা করতো, আমরা একটু পাশের দেশ চীনের কথা যদি বলি, চীনে কিন্তু আফিমের নিয়ে যুদ্ধ হয়েছিল, আফিমের যুদ্ধে হেরে যায় চীন, হংকং হেরে যাওয়ার পরে হংকংকে দিয়ে দিতে হয়, এরকম বহু বিচিত্র ঘটনা ঘটেছে। কারণ আমরা জানি যে পৃথিবীতে চৈনিক সভ্যতা ছিল উন্নত সভ্যতা, কিন্তু সে চীন সভ্যতা ধ্বংস হয়ে গেল আফিম খেয়ে। অর্থাৎ আফিমের ব্যবসা কিন্তু তারা এই অঞ্চলে একচিটি ভাবে করত। জনহিতকর কার্যে কোম্পানির অবজ্ঞা, এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, রাস্তাঘাট, জনস্বাস্থ্যের দিকে তাদের কোনো নজর ছিল না। সেই কাজে তারা কোনো ধরনের আগ্রহ প্রকাশ করেনি। তার কারণ কি, যে তারা তাদের শুধু ব্যবসাটাকে দেখেছে। ডিভাইডেড অ্যান্ড রুলস পলিসিতে তারা শুধু বাণিজ্য করেছে, এদেশ থেকে কাঁচামাল নিয়ে গেছে জাহাজ ভরে, আর সে দেশ থেকে সেই শিল্প পণ্য উৎপাদন করে এদেশকে বাজারে পরিণত করেছে। কিন্তু এদেশের কাঁচামালের অর্থবিত্তে ইউরোপে যে শিল্প বিপ্লব হয়, ব্রিটেনের যে শিল্প বিপ্লবের উৎপত্তি ঘটেছিল, তার উৎপত্তি স্থল ছিল ভারত উপমহাদেশ। কিন্তু সেই ভারত উপমহাদেশের মানুষের কোনো আর্থসামাজিক বা জনহিতকার সেবামূলক কোনো কাজে তাদের জবাবদিহিতা হোক বা তাদের কোনো উদ্যোগ চোখে পড়েনি। ইংরেজদের কর্মোদ্যোগের অভাব, ইংরেজরা এই দেশে আসতো ভোগ বিলাসী করার জন্য। তারা এদেশে এসে মানুষের কে এখানে একটা বিনোদন কেন্দ্র হিসেবে নিয়েছে, তারা কর্ম উদ্যোগ দেখা যায়নি, তারা এখানে সেখানে বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে। দেশীয় রাজ্য সংযোজন নীতি, বিভিন্ন রাজ্য কিভাবে পরিচালিত হবে সেটার জন্য আলাদা আলাদা নীতি তারা গ্রহণ করেছে। হিন্দু উত্তরাধিকারী আইনের বিরুদ্ধে আচরণ, কারণ হিন্দু ধর্মের যে উত্তরাধিকারী আইন আছে, যেমন
এই উত্তরাধিকারী আইনের মধ্যে আমরা দেখছি যে হিন্দুরা যদি পিতা মারা যায় সেই সম্পত্তিতে কিন্তু আগে কন্যার কোনো অধিকার ছিল না। এগুলো বিরুদ্ধাচরণ, বিবাহ নীতিতে বিরুদ্ধ আচরণ, এই ধরনের বিরুদ্ধ আচরণ তাদেরকে উস্কানি দেয় হিন্দুদেরকে। সাতারা, নাগপুর, কর্ণট, ঝাঁসি, তাঞ্জোর, অযোধ্যা ইত্যাদি দেশীয় রাজ্যগুলোর উপস্থিতি বিলোপ সাধন, বাংলার সৈন্যের সার্বিক অবস্থা, শিথিল আইন, প্রশিক্ষণের সামরিক কর্মচারীদের প্রশাসনিক কাজে বাধা, এরা প্রশাসনিক কাজে যেতে পারত না, বেসামরিক নিয়োগ, বহু সংখ্যক ইউরোপীয় সৈন্যরা ভারতে উপস্থিত, সিপাহীদের অভিযোগ, গ্যারেজ কার্তুজ সম্পর্কে সিপাহীদের সন্দেহ। কারণ কি, এদেশের যুদ্ধ যারা সৈন্য ছিল তাদের এই ধরনের কার্তুজ, এটা আমরা একটু পরে আলোচনায় নিয়ে আসব, মুসলমানদের ষড়যন্ত্র এবং পারস্য রাশিয়ার বৈদেশিক ষড়যন্ত্র ইত্যাদি। এইসব বিষয়গুলো লক্ষ্য করা যায় যে এই উভয় ক্ষেত্রেই বিবিধ কারণকে এই যুদ্ধের জন্য দায়ী করা হয়েছে। আরো লক্ষ্য করা যায় যে উভয় ক্ষেত্রেই বিবিধ কারণকে এই যুদ্ধের জন্য দায়ী তো আছেই। 1857 সালে সিপাহী যুদ্ধের কারণ সম্পর্কে ব্যাপক আলোচনা এই গ্রন্থের প্রধান উপজীব্য না হলেও সামগ্রিকভাবে আলোচনার সংগতি ও স্থায়িত্বের জন্য এই যুদ্ধের অর্থনৈতিক, সামাজিক, সামরিক পটভূমির জানার প্রয়োজন আছে। আমরা সেইভাবে বিদ্রোহের কিছু সামাজিক কারণ বা কারণ সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। মোটামুটি এই বিদ্রোহের কারণ আলোচনা করতে গিয়ে এক বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন দাঁড় করিয়ে দিয়েছে, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে 1857 সালে, মনে রাখার দরকার, 100 বছর পর, সিপাহী পলাশী যুদ্ধের 100 বছর পর ঠিক আরেকটি বিদ্রোহ হচ্ছে, যে শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়ে গেছে। এই বিদ্রোহ শুধু সিপাহীদের অসন্তুষ্ট থেকেই হয়নি, এই বিদ্রোহের মূলে ছিল কোম্পানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে সমগ্র জনসাধারণের পুঞ্জীভূত ক্ষোভ, দীর্ঘদিনের, এবং উপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ বলা যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রায় 1 শতাব্দী কাল ধরে আধিপত্যবাদী, কর্তৃত্ববাদী শাসনের ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে অসন্তুষ্ট ও ক্ষোভ দানা বেঁধে থাকে। দীর্ঘদিনের অসন্তুষ্টের বহিঃপ্রকাশ ঘটে 1857 সালের সিপাহী বিদ্রোহের মাধ্যমে। 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণ সমূহ পর্যালোচনা করলে কারণগুলো মোটামুটি কয়েকটি ভাগে ভাগ করা যায়: অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ। বাংলার ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকেই ভূমি রাজস্ব পরীক্ষা এবং পরবর্তীকালে ভূমি রাজস্ব নীতির কারণে বাংলার চাষি ভূস্বামী সবার জীবনে দুর্দশা নেমে আসে। আমরা শুধু একটা কথাই বললে হবে না যে শুধু চাষিদের জন্য খারাপ অবস্থা না, চাষিদের বাইরেও, অর্থাৎ যারা ভূস্বামী, তাদের জন্য কিন্তু একটি আতঙ্কগ্রস্ত নীতি তারা গ্রহণ করেছে, যেটা ইতিপূর্বে আমরা বলেছি যে রাজস্ব নীতি সূর্যাস্ত আইন ছিল, চিরস্থায়ী বন্দোবস্ত ছিল। সূর্যাস্ত আইনের কারণে দেখা যাচ্ছে অনেক জমিদার তাদের জমিদারিত্ব হারিয়েছে। সূর্যাস্ত আইন অর্থাৎ এই দিন সূর্যাস্তের পূর্বেই রাজস্ব কেউ যদি তার সরকারকে অর্থাৎ ইংরেজদেরকে দিতে না পারত, তাহলে, যেটা আমরা কয়েকটি সিপাহীদের অর্থনৈতিক কারণ নির্দেশ করেছি বা আলোচনা নিচে দায়ী করা হয়েছে, চিরস্থায়ী বন্দোবস্তের কথা একটু আগে বলেছি। এখানে কি হলো, ফলশ্রুতিতে হচ্ছে ভারতের দরিদ্র কৃষকের উপর একদিকে জমিদার ও রাজস্ব আদায়কারী এবং অন্যদিকে উপনিবেশিক শক্তি যুগ্ম শোষণ করেছে। বিষয়টা হলো একটু ব্যাখ্যা করার প্রয়োজন হচ্ছে এই যে কৃষকদের উপরে অত্যাচার প্রতি বছরই কিন্তু ইংরেজরা রাজস্ব বৃদ্ধি করেছে, কিন্তু কৃষকদের সেই রাজস্ব দেওয়ার ক্ষমতা আছে কিনা, কৃষকরা সেই রাজস্ব দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে কিনা, সেই তার দেখার বিষয় কিন্তু তাদের ছিল না। কারণ কি, কৃষি তো পুরোপুরি প্রকৃতি নির্ভর, কোনোবার ফসল হয়েছে, কোনোবার ফসল হয়নি, কিন্তু রাজস্ব তো সরকার কখনোই ক্ষমার দৃষ্টিতে দেখেনি, রাজস্ব মাফ করেনি। কারণ জমিদারদের মাফ না করলে জমিদাররা যে কোনো উপায়ে
সেই রাজস্ব আদায় করতে কৃষকদের উপরে নানা ধরনের নিপীড়ন, অত্যাচার, অবিচার করেছে। সেটা বাংলার ইতিহাস সাক্ষ্য দেয়, বাংলার কৃষকের ইতিহাস সাক্ষ্য দেয়। আমরা সেই সময়কার যদি উপন্যাস, গল্প বা সাহিত্য বা ইতিহাস পড়ি, সেখানে আমরা প্রায় দেখি যে কৃষকের কি দুরবস্থা। আমরা শরৎচন্দ্র মহেশের কথা বলতে পারি। মহেশ বলেছে যে কি ধরনের দুরবস্থা। এবছর আমরা যদি সেই ভূপেন হাজারিকা বিখ্যাত গান বলি, এবছর বন্যা হলো, ও বছরতে খরা, তা কিভাবে কৃষক, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এদের সামনে আসে নাই। না আসার কারণেই চিরস্থায়ী বন্দোবস্ত বা কৃষকরা এদিকে সবচেয়ে বেশি শোষণ হয়েছে। শোষণ শুধু কৃষককে জমিদার করেনি, উপনিবেশিক সরকার জমিদার তারাও কিন্তু করেছে। কৃষকদের অত্যাচার প্রচন্ড রকমের বোঝা চাপিয়ে দিয়েছে। আমরা কৃষকের অত্যাচারের একটি কাহিনী দেখেছি যখন ফরাজি আন্দোলন হয়েছে, তার মাধ্যমে আমরা দেখেছি কৃষকদের রায়তের উপরে কি ধরনের জমিদাররা শোষণ করেছে। যখন খাজনা দিতে পারতো না, তখন দেখা গেছে যে জমিদাররা তাদেরকে ধরে নিয়ে গিয়ে উল্টা করে বেঁধে পিটিয়েছে, নাকের মধ্যে মরিচের গুঁড়া দিয়েছে, দাড়িতে দাড়িতে সারাদিন বেঁধে রেখেছে। এই ধরনের অত্যাচার কিন্তু হয়েছে। অত্যাচার শুধু তাই করেনি, এদেশের কৃষকদেরকে অত্যাচার শুধু জমিদাররা করেনি, ইংরেজরাও কেন করেছে সেটা আমরা যদি নীল চাষ বলি, আমরা দীনবন্ধু মিত্র নীল দর্পণের মধ্যে আমরা পেয়ে যাই এদেশের কৃষককে কিভাবে অত্যাচার করা হয়েছে। আদায়কৃত অর্থ সামান্যতম অংশ ও নির্বাহী কাজে, বিশেষত কৃষি কাজে নিয়োজিত না হয় শেষ ব্যবস্থা ধ্বংস হয়েছে। যখন খরা হয়েছে তখন এদেশের মানুষ সেচের ব্যবস্থা দিতে পারেনি, ফসল উৎপাদন হয়নি। তার কারণ সেচ ব্যবস্থা এদেশের মানুষ গড়ে তুলতে পারেনি। ইতিপূর্বেও যে যতটুকু সেচ ব্যবস্থা ছিল সেটাও কিন্তু ইংরেজরা ধ্বংস করে দিয়েছে। কারণ কি, এই দেশের আদায়কৃত অর্থ এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ইংরেজ সরকার কখনোই ব্যবহার করেনি, বরং এদেশের শোষণ, এদেশের অর্থ শোষণ করে তারা সমস্তই বিদেশে পাড়ি জমিয়েছে, তাদের দেশে নিয়ে গেছে। স্থানীয় শিল্পের ধ্বংস, ব্রিটিশ পণ্যের ভারতীয় বাজার দখল, ভারতীয় বাজার দখল করেছে। যেটা আমরা বলেছি বাংলার একসময় মসলিন শাড়ি ছিল এদেশের, ভারতের বিশ্বের একটা বিখ্যাত পণ্য, সেই পণ্যটা কিন্তু এদেশে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই ইংরেজরাই ধ্বংস করেছে। ভারতীয় জনগণ বিশেষত কৃষকের উপর জমিদার উপনিবেশিক শক্তির শাসনের বিবিধ অত্যাচার মূলত মূল আইন করেছে। এখানে আমরা বলেছি কোথা থেকে আমরা এখানে রতনলাল চক্রবর্তীর একটি সিপাহী যুদ্ধ বাংলাদেশ থেকে এই কারণগুলো পাওয়া গেছে। ব্রিটিশ শাসনের প্রত্যক্ষ কুফল লক্ষ্য করলে দেখা যায় যে ভারতের ব্যবসা বাণিজ্য শিল্প ব্যাপক ক্ষতির মধ্যে পড়ে, অর্থাৎ এদেশ বাজারে পরিণত হয়েছিল ব্রিটিশদের। কোম্পানির শুল্কবিহীন আন্ত বাণিজ্য এবং প্রতিটি দ্রব্যে একচেটিয়া বাণিজ্য অধিকার মূলত ভারতের চিরাচরিত বাণিজ্যের প্রথার মূলে কুঠারাঘাত করে। আমাদের ভারত উপমহাদেশের যেখানে এদেশের মানুষ ব্যবসা করতে গেলে ট্যাক্স দিতে হতো, কিন্তু ওই দেশের মানুষ ট্যাক্স দিতে হতো না, তারা কি করতো, ট্যাক্স বিহীন ব্যবসা করেছে। বৈষম্যমূলক বাণিজ্য নীতির কারণেই প্রতিযোগিতায় দেশীয় বাণিজ্য শিল্প ধ্বংস অনিবার্য হয়ে পড়েছে। বৈষম্যমূলক বাণিজ্য নীতির কারণে ভারত ব্রিটিশ শিল্পের বাজারে পরিণত হয়েছে। সামগ্রিকভাবে ভারতের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় দেশীয় শিল্পে ধ্বংসে জনিত দুরবস্থায় সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে চাকাকে অচল করে হয়ে পড়ে। ফলশ্রুতিতে সৃষ্টি হয় বেকারত্ব, অর্থনৈতিক দুরবস্থা, সামগ্রিকভাবে অনুভূতি হয় দেশের মানুষের। কারণ অর্থনীতি হচ্ছে একটি দেশ একটা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড একেবারে ভেঙে ফেলা হয়েছে অর্থনৈতিক অত্যাচার নিপীড়নের মাধ্যমে। কারণ কি, দেশীয় শিল্প কুটির শিল্প, ভারত উপমহাদেশ ছিল মূলত কুটির শিল্পের উপর নির্ভরশীল, সেই কুটির শিল্পটাকে চিরতরে ধ্বংস করে দিয়েছিল এই আমার ব্রিটিশ শাসনটা। সামাজিক কিছু কারণের মধ্যে অন্যতম কিছু কারণ হচ্ছে সামাজিক যে কারণগুলো ছিল ব্রিটিশদের মধ্যে, সিপাহী যুদ্ধের অনুধাবন করতে গিয়ে সমসাময়িক এবং পরবর্তী লেখক গবেষণাগণ ভারতের সামাজিক আচরণ প্রথায় ব্রিটিশ কর্তৃপক্ষের অযথা হস্তক্ষেপকেও দায়ী করেছেন। ইংরেজদের সাথে ভারতীয়দের সামাজিক যোগাযোগ খুব শীঘ্রই অসন্তোষের জন্ম দেয়। বিজিত জনগণের প্রতি বিদেশি বিজয়ীদের মনোভাব স্বভাবতই
বিজেতাদের মনে প্রাথমিকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এদেশের ইংরেজ শাসন প্রতিষ্ঠার পরপরই ইংরেজ ও ভারতীয়দের মধ্যে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে দুটি বিষয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রথমত, ভারতীয়দের প্রতি ইংরেজদের হীন মানসিকতা, দ্বিতীয়ত খ্রিস্টান ধর্ম প্রচার ও তৎপরতা। কারণ কি, তখন এদেশের মানুষকে বিভিন্নভাবে, এদেশের মানুষের চিন্তা চেতনাকে বিভিন্নভাবে তারা হেয় প্রতিপন্ন করত। শুধু তাই না, খ্রিস্টান ধর্ম ব্যাপকভাবে প্রচার প্রসার শুরু করলো। 1813 সালে কোম্পানি সনদ গুণগতভাবেই খ্রিস্টান মিশনারিদের প্রকৃত অধিকার প্রদান করে। তার কারণ, খ্রিস্টান মিশনারিগণ বিদ্যালয় ও ধর্মীয় সভায় এদের ধর্ম সম্পর্কে অশ্লীল ও অশোভন বক্তব্য রাখেন। কারণ ভারতীয় উপমহাদেশের ধর্মকে তারা অশোভনভাবে উপস্থাপন করে জনগণের সামনে। গুণগতভাবেই ভারতীয় ধর্মকে তারা খুব একটা পাত্তা দিচ্ছিল না। খ্রিস্টান মিশনারিদের এই তৎপরতা ভারতীয়দের মধ্যে সন্দেহের উদ্বেগ করে থাকে। রাজনৈতিক কারণের মধ্যে রাজনৈতিক কারণে ভারতের সিপাহী বিদ্রোহের মধ্যে প্রশাসনিক অবস্থা ছিল সম্পূর্ণ বিপর্যস্ত। রাজনৈতিক দিক থেকে রাজ পরিবারের প্রতি কোম্পানির মনোভাব, অন্যদিকে দেশীয় রাজ্য সংযোজনের মাধ্যমে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণ নীতি উল্লেখযোগ্য। তৎকালীন সময়ে নবাব মোগল যে সম্রাট ছিলেন তাদের প্রতি এক ধরনের তাচ্ছিল্য ভাব প্রকাশিত হয়ে থাকে। রাজনৈতিকভাবে মোগল সম্রাটের ক্ষমতা খর্ব করার সাথে সাথে দেশীয় রাজ্যবর্গকেও ক্ষমতাহীন করার নীতি গ্রহণ করা হয়। কারণ একটু ব্যাখ্যা করার প্রয়োজন এই জন্য যে দেশীয় রাজ্য আসলে কারা। সেখানে দেশীয় রাজ্য ব্রিটিশ শাসন, সব জায়গায় শাসন ব্যবস্থা প্রত্যক্ষভাবে কিন্তু ছিল না, পরোক্ষভাবে ছিল। কারণ ব্রিটিশরা যখন এদেশ ছেড়ে চলে যায় তখন এদেশে প্রায় 550 দেশীয় রাজ্য ছিল। এইসব দেশীয় রাজ্য তারা ইংরেজদেরকে ট্যাক্স অথবা কর দিয়ে এদের শাসন করত। সেই জন্য আরেকটি কথা আছে, করদ রাজ্য। কাশ্মীর যেমন ছিল করদ রাজ্য। এবং ইংরেজরা কিন্তু এদেশীয় রাজ্যের সাথে বিভিন্ন সময় যুদ্ধ করেছে। মহীশূরের টিপু সুলতানের কথা যদি বলা যায়, হায়দ্রাবাদের নিজামের কথা বলা যায়, এরকম করত। অর্থাৎ এদের সাথে যুদ্ধ করে সাম্রাজ্যবাদ সম্প্রসারণ নীতিও তারা গ্রহণ করেছিল। ভারতে ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠান হতেই এই দেশি রাজ্যগুলো সংযোজনের প্রবণতা বেশিভাবে লক্ষ্য করা যায়। লর্ড ডালহৌসির আমলে এই সংযোজনের মাধ্যমে সাম্রাজ্য সম্প্রসারণ নীতি পূর্ণতা লাভ করে। তিনি তার সংযোজন নীতির মাধ্যমে যতগুলো সম্ভব সামন্ত রাজ্যের উপস্থিতির অবসান ঘটাতে চেষ্টা করেন। এই আমলেই কয়েকটি বড় রাজ্য স্বাধীন থাকলেও সেগুলো ছিল মূলত কোম্পানির কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ অধীন। যেটা একটু আগে বললাম, শাসন করলেও তাদের ট্যাক্স দিতে হতো বছরে তাদের। এবং 47 সালে যখন এদেশের স্বাধীনতা দিয়ে ইংরেজরা চলে যায় তখন কিন্তু এই দেশীয় রাজ্যের কোনো ধরনের সমাধান তারা দিয়ে যায়নি। তখন লর্ড মাউন্টব্যাটেনের কাছে দেশীয় রাজ্যগুলোর রাজারা এসেছিলেন, আমাদের অবস্থান কি, তখন কিন্তু কোনো ধরনের সমাধান হয়নি। তারপরেও রাজনীতি যাই হোক, পরের অবস্থা আমরা পরে সুযোগ হলে আলোচনা আসব। তো এই আমলে কয়েকটি দেশীয় রাজ্য লর্ড ডালহৌসির এই নীতির ফলে কেবলমাত্র রাজনৈতিকভাবে দেশীয় রাজ্যগুলো পরাজয় বরণ করলো না, বরং দেশীয় রাজ্যের প্রতিটি ক্ষেত্রেই প্রভাব প্রতিষ্ঠা হলো। লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্য বিলোপ নীতি হিন্দুদের প্রচলিত উত্তরাধিকার প্রথার মূলে আঘাত হানে এবং এর ফলে অনেক দেশীয় রাজ্য রাজ্যচ্যুত হলেন। তার কারণ কি, রাজারা শুধু রাজ্যচ্যুতি হলেন না, তাদের সমস্ত বিষয় সম্পদ ইংরেজদের হস্তগত হয়ে যায়।
দেশীয় প্রশাসনিক কিছু কারণ ছিল। প্রশাসনিক কারণ হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ যতগুলো কারণ আছে, এই অবস্থাটাও আমাদের একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। সিপাহী বিদ্রোহের প্রশাসনিক অবস্থাটা একটু দেখার দরকার। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপে বাংলাদেশে এই সমর্থনে কিছু সাড়া লক্ষ্য করা গেলেও অনতিবিলম্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। শেরি মুতাক্ষরিন লেখক সৈয়দ গোলাম হোসেন খান অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে যার এই গ্রন্থটা রচনা করেছিলেন, সেখানে দেশীয় জনগণের ব্রিটিশ শাসনের প্রতি বীতশ্রদ্ধার কারণ উল্লেখ করেছিলেন। কয়েকটি কারণ উল্লেখ করেছিলেন। তার মধ্যে চিরাচরিত পদ্ধতি অনুযায়ী এ দেশীয় জনগণ ইংরেজ কর্মচারীদের নিকট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে স্বয়ং অভিযোগ ব্যক্ত করতে পারতেন না। তার কারণ কি, যে এদেশে কারো কোনো সমস্যা হলে একটু ভায়া হয়ে যেতে হতো। ভায়া হয়ে এই জন্য যেতে হতো, সেটা হলো যে তারা সরাসরি ইংরেজদের কাছে যেতে পারতেন না। এর মূল কারণ ইংরেজরা এদেশের মানুষের বর্ণকে ঘৃণা করত। আর আরেকটি বড় ছিল ভাষার একটা সমস্যাও কিন্তু ছিল, কারণ দোভাষীর মাধ্যমে যেতে হতো তাদের কাছে। দ্বিতীয় হচ্ছে যেটা একটা বলা, দ্বিতীয় ভাষা এবং আচার ব্যবহারে মৌলিক পার্থক্যের জন্য উভয়ের মধ্যে জাতি ঘনিষ্ঠ যোগাযোগ সম্ভব হয়নি। ইংরেজ ভাষা, এদেশের মানুষ তো আর ইংরেজি ভাষা জানে না, তাহলে ইংরেজদের কাছে ইংরেজি ভাষাই তো বলতে হবে। তাদের আচারে তাদের সাথে কি ধরনের ব্যবহার করতে হবে সেটাও আমাদের জাতিগোষ্ঠীর সাথে তাদের সাদৃশ্যপূর্ণ থাকছে না। তৃতীয় হচ্ছে নৈবেত্তিক শাসনের সাথে অপরিচিত ভারতীয় প্রশাসনের মন্থর গতি এবং দ্রুত ও ক্রমাগত প্রশাসন নীতির পরিবর্তনে বিভ্রান্ত হয়ে ব্রিটিশ শাসনের প্রতি বিক্ষুব্ধ হয়। যখন তারা সবশেষে আইন ও বিচারের নতুন প্রকৃতি এবং ইংরেজদের স্বজনপ্রীতি এদেশীয় জনগণকে ব্রিটিশ শাসনের প্রতি বিক্ষুব্ধ করে তোলে। সৈয়দ আহমেদ খান প্রশাসন ও আইন বিভাগে ভারতের অন্তর্ভুক্ত হতে বঞ্চনাকে সিপাহী বিদ্রোহের কারণ বলে বর্ণনা করেছিলেন। সিপাহী বিদ্রোহের আরেকটি কারণ যদি আমরা একটু বলতে চাই, এটা বলাটা অযৌক্তিক হবে না, সেটা হলো ধর্মীয় কিছু কারণ ছিল। ধর্মীয় কারণের মধ্যে যেটা ধর্মান্তরণকরণ যে প্রভাবটা আমরা একটু পূর্বে আলোচনা করেছি, আর একটু কথা বলার একটা প্রয়োজন আছে, যে ধর্মের বিদেশি যে ইংরেজরা এদেশের ধর্মীয় রীতি ভারতবাসীর মনে কিন্তু ব্যাপক আলোড়ন, ভয় যে কাকে কখন ধরে নিয়ে ধর্মান্তরণ করা হবে। আমরা সবচেয়ে বড় কথা যদি আলোচনা করতে পারি একটু, মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ মধুসূদন দত্ত মাইকেল বানানো হলো, এই ধর্মান্তরণকরণের কিন্তু একটা বড় প্রভাব এই দেশের মানুষের ভীতি। তার কারণ কি, যেখানে সেই সময়কার সবচেয়ে উচ্চ শিক্ষিত এবং ধনী পরিবারের পরিবারের সদস্যদেরকে ধর্মান্তরণ করা হয়েছিল। অনেকে, শুধু মাইকেল মধুসূদন দত্তই নয়, সেই সময় অনেক ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরাও কিন্তু ইংরেজি শিক্ষায় ধর্মান্তরণ করা। এবং মাইকেল মধুসূদন দত্তর পিতামাতা এর জন্য কিন্তু ব্যাপকভাবে আতঙ্কগ্রস্ত হয়েছিলেন এবং দোষী করছিলেন। সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও পড়েছিল যে ধরে ধরে তাকে থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হবে, এটা তাদেরকে করা হয়। তাছাড়া এখানে আরো হচ্ছে খ্রিস্টান মিশনারিদের প্রকাশ্যভাবে ধর্মপ্রচার, যাতায়াত, হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে জেলখানার কয়েদিদের নিকট খ্রিস্টান পাদ্রীদের যাতায়াত, এটাও তাদের কাছে একটি বড় ভীতির কারণ হয়ে যাচ্ছিল। যে ধর্ম মানুষের কিন্তু সবকিছু ঊর্ধ্বেও ধর্মকে স্থান দিয়ে থাকে, সেই জন্য তারা আশঙ্কা করেছিল যে ইংরেজদের ভারতে দীর্ঘদিন যদি থাকে তাহলে এদেশের মানুষ সবাইকে ধর্মান্তরিত করে ফেলবে। লর্ড ক্যানিং ভারতে আগমন করলে জনসাধারণের মনে এই ধারণার বদ্ধমূল হয় যে ভারতবাসীকে ধর্মান্তরিত করার জন্যই কর্তৃপক্ষ কর্তৃক আদিষ্ট হয়েছেন, যেটাকে বলা হয়েছে যে কোম্পানি শাসন তাদেরকে বলেছিল। এই যুদ্ধের এই সিপাহী বিদ্রোহের কিছু প্রত্যক্ষ কারণ, যেটা আমরা যে কারণটা বলেছি সেই কারণটা কিন্তু ছিল মূলত কিছুটা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, কিন্তু সরাসরি যে কারণগুলো নিয়ে, অর্থাৎ যে ধারণা নিয়ে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল সেটা নিয়ে আমাদের একটু আলোচনার
দিকে অগ্রসর হতে হবে, যেটা চর্বি মিশ্রিত কার্তুজের ব্যবহার প্রতিক্রিয়া। এটা আমরা মহাবিদ্যের প্রত্যক্ষ কারণ হলো এই চর্বি মিশ্রিত কার্টুনের প্রবর্তন। অর্থাৎ সেনাবাহিনীর 1856 সালে সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল নামে এক ধরনের বন্দুকের প্রবর্তন করা, এনফিল্ড, এবং পশুর চর্বি মিশ্রিত কার্তুজ দাঁতে কেটে বন্দুকে পুড়তে হতো। অর্থাৎ গুলি করার আগে তোমাকে কার্তুজের মাথায় এক ধরনের প্রলেপ দেওয়া ছিল চর্বির। আগে এটা মোম দিয়ে দেওয়া হতো, কিন্তু পরবর্তীতে চর্বি, কারণ পশুর চর্বি তখন সস্তা ছিল মোমের থেকে, এরকম ধারণা বলা হয় যে পশুর চর্বি আরো সস্তা এবং মোমের থেকে পিচ্ছিল ছিল, যে কারণে এই পশুর চর্বি মিশ্রিত কার্তুজ দাঁতে কেটে, তা এটা কিন্তু দাঁত দিয়ে ছাড়া কাটা যেত না, কারণ যেহেতু কোনো অস্ত্রপাতি হাত দিয়ে তো কাটার প্রশ্নই ওঠে না, দাঁত দিয়ে কাটতে হতো। ভারতীয় সিপাহীদের মধ্যে এক ধরনের রিউমার ছড়ানো হলো যে গরু এবং শুকুরের চর্বি মিশ্রিত কার্তুজের প্রচলন করেছে ব্রিটিশ। এই কার্তুজ যে মাথায় যে প্রলেপটা চর্বি দেওয়া আছে, সেই প্রলেপটা হলো গরু এবং শুকুরের চর্বি মিশ্রিত কার্তুজ। স্বভাবতই হিন্দুদের জন্য গরু হারাম, মুসলমানদের জন্য শুকুর হারাম। অথচ সরকার হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের ধর্মকে বিনাশ করার ষড়যন্ত্র করছে বলে একটা ধারণা এই সিপাহীদের মধ্যে বদ্ধমূল করে এবং প্রচার করা হলো। সরকারের পক্ষ থেকে এই জনবল ভ্রান্ত বলে প্রতিপন্ন করার চেষ্টা করা সত্ত্বেও এদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তের সিপাহীদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করলো। কারণ কি, যে দুটোই হচ্ছে দুই ধর্মগোষ্ঠীর জন্যই হারাম, তাহলে এটাকে হারাম মানেই ধর্মকে অবমাননা, সেই কাজটি কিন্তু সেটা করেছিল। মহাবিদ্যের ক্ষেত্রে পূর্ব হতেই প্রস্তুতি ছিল চর্বির ব্যাপারে এতটা ইন্ধন যোগায়। সবচেয়ে মহাবিদ্যের জন্য একটা ক্ষেত্র তৈরি হয়েছিল স্বাভাবিক, কিন্তু সরাসরি যে কাজটি ঘটলো, তখন মানুষ কিন্তু জীবনকে বাজি রেখে যে আমার ধর্মকে রক্ষা করতে হবে, আমি তো বিধর্মী হয়ে মরে যেতে পারি না, আমি বিধর্মী হয়ে থাকতে চাই না, কেন আমার তারকে এই ধরনের কাজ করবে, এইটা একটা চরম উত্তেজনা সৃষ্টি করেছিল এবং সিপাহী বিদ্রোহের জন্য সবচেয়ে বড় ইন্ধন জুগিয়েছিল। এই ইন্ধনগুলোর আরেকটা হলো যে আমরা প্রথম দিকে আলোচনা করার সময় মঙ্গল পাণ্ডের কথা বলেছিলাম, যিনি এই বিদ্রোহের সূচনাকারী বলা যেতে পারে। 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ ব্যারাকপুরের সেনানিবাসে মঙ্গল পাণ্ডে নামে এক ব্রাহ্মণ সিপাহী প্রকাশ্যভাবে বিদ্রোহী হলে সমগ্র ভারতে মহাবিদ্যের আগুনে জ্বলে ওঠে। তিনি কারণ কি, যে ব্রাহ্মণ গোষ্ঠী, তার চিন্তা চেতনা ধর্মকে রক্ষা করা, মঙ্গল পাণ্ডে উত্তেজিত হয়ে তার ঊর্ধ্বতন ইংরেজ অফিসারকে আক্রমণ করে। এই খবরটা তারপর বিদ্রোহ বিভিন্ন স্থানে উত্তেজিত হয়ে তার ঊর্ধ্বতন ইংরেজ অফিসারকে তারা বিভিন্ন ধরনের আক্রমণ, বিভিন্ন ধরনের আচরণ শুরু করেছিল। তারপর বিদ্রোহ বিভিন্ন স্থানে সিপাহীদের ছাউনিতে ছড়িয়ে পড়েছিল। এরপর জনসাধারণও কোম্পানির সরকারের বিরুদ্ধে যোগ দিলে সামরিক বিদ্রোহ পরিণত হয় মহাবিদ্রোহে। বিদ্রোহীরা ইংরেজকে ভারত থেকে হটিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। প্রতিজ্ঞাবদ্ধ তার মধ্য দিয়ে ইংরেজরা এদেশের অবস্থান, এদেশের মানুষের চিন্তা চেতনার মধ্যে আমরা ভাবনা, ব্রিটিশদেরকে এই অবস্থার পরিপ্রেক্ষিতেই সারা ভারতে এই ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ, সমগ্র বিদ্রোহ, অর্থাৎ বলা যায় ঐক্যবদ্ধ এই বিদ্রোহটা ব্রিটিশ সরকারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছিল। এবং ব্রিটিশ সরকার এরপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের কাছ থেকে ক্ষমতা চলে গেল ব্রিটিশ সরকারের কাছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন শেষ হলো, অর্থাৎ
এরপরে সেই সরকারের অবস্থানটা নড়ে বেড়ে হয়ে গেছে এবং ব্রিটিশদের কাছ থেকে কোম্পানির কাছ থেকে ক্ষমতাটা চলে গেল ব্রিটিশ সরকারের কাছে। এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? এর অনেকগুলো কারণের মধ্যে একটা ছিল যে সিপাহীরা আঞ্চলিকতা মধ্যে ছিল, অর্থাৎ আঞ্চলিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল, বেশি উত্তেজিত হতে পারেনি এবং এই দীর্ঘদিন চলেছে কিন্তু এই ব্রিটিশ বিদ্রোহ ক্ষমতা। পরবর্তীতে দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু এখানে তাকে নির্বাসন দেওয়া হয়েছে বার্মার রেঙ্গুইনে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন। সিপাহীদের ব্রিটিশদের নেতৃত্ব বর্গের মধ্যেও এক ধরনের অসামঞ্জস্য বোধ ছিল, যে কারণে নেতৃত্ব তারা দিতে পারে না, অসংগঠিত নেতৃত্ব হয়েছিল। এই অসংগঠিত নেতৃত্বের কারণে কিন্তু সিপাহীরা আসলে নেতার অভাবে এই বিদ্রোহটা সফল হতে পারে নাই। ব্রিটিশ সেনাপতিদের দক্ষতা ছিল, কারণ তারা সেই সময় এদেশের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে এদেশের এই বিদ্রোহকে দমন করার চেষ্টা করেছেন। বিদ্রোহীদের সংগঠন এবং আধুনিক সমরাস্ত্রের অভাব, কারণ কি অস্ত্রপাতি তাদের সমস্ত জায়গায় দিতেও পারে না, নিতেও পারে না। বিদ্রোহীদের অত্যাচার, বিভিন্ন সময় সিপাহীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছে এবং তাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। নট অনলি প্রকাশ্য, তাদেরকে হত্যা করার আগে অত্র অঞ্চলের লোকজনকে খবর দেওয়া হয়েছে। সেই আমরা বাহাদুর শাহ পার্কের কথা বাংলাদেশে বলে থাকি, সেই পার্কেও কিন্তু হত্যা করা হয়েছিল সিপাহী বিদ্রোহীদের। যাই হোক, এই সিপাহী বিদ্রোহের মধ্যে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুণগত শাসন নীতিতে একটি গুণগত পরিবর্তন সূচিত হয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহ প্রকৃতভাবেই সিপাহী অভ্যুত্থানই ছিল না। আমরা বলেছি একসময় সিপাহীদের ছিল, কিন্তু সিপাহীরা পুরোপুরি সমগ্র মানুষকে কিন্তু একত্রিত করার হয়েছিল, বরং এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অনেকে আমরা আখ্যায়িত করে থাকি। ভারতে বিদেশি শাসনের অবসান ঘটানো হয়েছিল এই অভ্যুত্থানের সুস্পষ্ট লক্ষ্য। সুতরাং 1857 সালে সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ ছিল বিদেশি শাসনকে উৎখাত করার লক্ষ্যে পরিকল্পিত একটি জাতীয় আন্দোলন। এই বিদ্রোহ সিপাহীদের দ্বারা সূচিত হলেও এটি কেবল সিপাহীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা সমগ্র জনগোষ্ঠীর একটি বড় অংশই এতে কোনোভাবে অংশগ্রহণ না করে এর প্রতিফলন এবং সমর্থন জানায়। অর্থাৎ সমগ্র ভারতবাসীর কিন্তু একটা ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত হয়েছিল সিপাহী বিদ্রোহ, যার কারণে এদেশের মানুষের যে অভাব অভিযোগের চিন্তা পরবর্তীতে এই আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে এদেশে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তুলেছে। এদেশের মানুষের অধিকার ব্যাপারে ইংরেজ সরকারও কিছুটা সচেতন হওয়ার চেষ্টা করেছে। যাই হোক, আজকের এই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আগামী দিনের ক্লাস নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।